সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখে নিচ্ছি। শিরোনাম হচ্ছে, ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বজ্রপাত ভয়ঙ্কর, গতকাল 11 জনের মৃত্যু, চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং। মানবজীবন কেন 30 এমডির আমেরিকা সফর, নানা প্রশ্ন, ব্যাপক প্রতিক্রিয়া, বিকল্প চিন্তা, স্কুলে ভর্তি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা। সমকাল মানুষে দালানে গিজ গিজ কীভাবে বাঁচবে ঢাকা, পদে পদে হয়রানি ও ব্যবস্থাপনায় যেখানে নিয়তি। জায়জা দিন অনলাইনে গরু খোঁজা শুরু, চড়া দাম, কুল খুঁজে পাচ্ছে না ডুবন্ত আইসিবি ইসলামিক ব্যাংক। কালবেলা সব সূচকেই সতর্কবার্তা, সংকটকালেও বিলাসী সার্কিট হাউস ঢাকায়। আজকের পত্রিকা, শিক্ষকদের না শিখিয়ে এই পাঠ, 30 ব্যাংকের এমডি বিদেশ যাচ্ছেন ডলার আনতে। দেশ রূপান্তর, পাইলটের দক্ষতায় বারবার রক্ষা, এক কাটে এগিয়ে রাবি ছাত্রলীগ। খবরের কাগজ, সরবরাহ বাড়াতে নানামুখী কৌশল, IMF-এর সুপারিশ মানলে শিল্পে উৎপাদন খরচ বাড়বে। আলোকিত বাংলাদেশ, স্মার্ট হচ্ছে এসি ল্যান্ড অফিস, অ্যানালজি রেজিস্ট্রি বিভাগ। কর্ণফুলী নদীতে দূষণ রোধে হচ্ছে নেটিংয়ের ব্যবস্থা। করতো আতঙ্ক বাড়াচ্ছে বজ্রপাত, বিএনপি কি বিদেশি বন্ধুহীন হয়ে পড়ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, রিকভারিং laundered money, task force proposes reward strategy। অর্থনীতির নানা দিক নিয়ে বিভিন্ন পত্রিকায় বিচ্ছিন্নভাবে রিপোর্ট আছে। যে আসলে আপনি তো অর্থনীতির সঙ্গে অসম্পর্কিত, তো আপনার কি মনে হয় বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাচ্ছে? ধন্যবাদ মতি ভাই। অর্থনীতি নিয়ে এতবার আলাপ হয়েছে, কিন্তু তবু যখন বারবার ঘুরে ফিরে একটা দুইটা প্রোগ্রামের পরে আবার অর্থনীতিতে যখন আবার ফোকাসটা আসে, তার মানে একটাই বিষয় এটা সামনে আসে যে অর্থনীতির অবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষের সংখ্যাটা এখনো কাটে নেই, এবং অর্থনীতি যে একটা দুর্বল অবস্থায় আছে, অর্থনীতি যে চাপের মধ্যে আছে ক্রমাগত। এখানে আপনি দেখুন প্রত্যেকটি পেপারে এটার কিন্তু প্রত্যেকটি দিন হর একটার সময় এখানে আপনি দেখেন এখানে একটা কিন্তু টাইটেল এখানে আছে অর্থনীতি নিয়ে। তো এমন কি হচ্ছে যে আপনার মনে করুন যে বয়স্ক বা এখানে ফেমাস ইকোনমিস্ট যারা আছেন বলে, তারাও কিন্তু বারবার এখানে আসছেন, যারা অতটা কথা বলেন নেই এখন, বা এখানে যেখানে রেটিসেন্ট সাইলেন্ট ছিলেন, তারাও কিন্তু এখানে এসে কিন্তু খুব বলিষ্ঠভাবে বলছেন যে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু চাপে আছে। কেন আছে? এখন আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকেই আমাদের চলে আসে যে 3টা মাথা ব্যথার কারণ আমাদের আছে। পুরানো জিনিস কিন্তু আবারও বলতে হচ্ছে, মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি এখনও প্রায় 10% মতো ছুঁই ছুঁই করছে। খাদ্যের মূল্যস্ফীতি অলরেডি 10% উপরে হয়ে গেছে। BIDS যে সরকারি যে থিঙ্ক ট্যাঙ্ক যেটা, সেখানে রিসার্চে আছে যে খাদ্য সামগ্রী হচ্ছে যে 15% মতো গড়ে। CPD-র একটা রিসার্চে আছে কিছু কিছু এখানে হচ্ছে যে আপনার বেসিক যেখানে হচ্ছে খাওয়ার খাদ্য পণ্য, সেখানে 200 থেকে 300% দাম বেড়ে গেছে। তো আপনি যদি বলে, আপনার সাথে আজকে কথা হচ্ছিল যখন প্রোগ্রামের আগে, আপনি বলছেন কাঁচা পেঁপের দাম হচ্ছে কেজিতে 100 টাকা। ঈদ বা কুরবানি আসার আগে হচ্ছে জাস্ট 1 মাস আগে যে দাম বাড়ানোর খেলাটা, এটা এখন হচ্ছে যে 200 টাকা কেজি হয়ে গেছে। তার মানে হচ্ছে যে 80 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে। এবং বলা হচ্ছে কি যে এই সময় হচ্ছে যে অতি গরম বা তাপের জন্য এবং অতিবৃষ্টির জন্য হচ্ছে যে এখানে হচ্ছে ফলন বেশি হচ্ছে না। এখন আমরা মুখিয়ে আছি যে হচ্ছে যে আমদানি করার যে লাইসেন্স বা পারমিট দিলে হচ্ছে ইন্ডিয়া থেকে আসলে এখানে আবার মরিচ আমদানি করতে হবে। এখানে মিয়ানমার থেকে কিছু করতাম, বার্মা থেকে, আর হচ্ছে ইন্ডিয়া থেকে করি। তো এখানে বার্মা থেকে যুদ্ধের জন্য এখানে যে অবস্থা ওখানে হচ্ছে, তার জন্য এখানে সরবরাহ বিঘ্নিত হয়েছে। এখন হচ্ছে ভারত থেকে এখন কাঁচা মরিচ আমদানি করলে জিনিসের দামটা কমে। এবং দেখতে হবে যে সামনে এখানে যে আরও দেখবেন যে পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি যেগুলো জিনিস হচ্ছে, বা এখানে হলুদ বা আদা রসুন এইগুলো বাড়ে না কিনা। কিন্তু এটা হচ্ছে মূল্যস্ফীতির দিকে। মূল্যস্ফীতি এখানে সরকার অনেক কথা বলছে, অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মূল্যস্ফীতি কমছে না। এটার কষ্টটা কি ভোগ করছে আমি, আপনি, সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক জনগণ যারা আছে, তাদের উপরে এটা হচ্ছে যে দুর্ভোগটা আরও বেড়েই যাচ্ছে। 2 হচ্ছে কি, আপনি যদি দেখেন হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিন্তু আস্তে আস্তে কমে আসছে। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, ADB বলেন,
ওরা কিন্তু প্রবৃদ্ধির হার কিন্তু হচ্ছে ওরা কিন্তু 6% নিচে করছে, কেউ বলছে 5.7%, কেউ বলছে 5.5%। এবং আমাদের কিন্তু এই কোয়ার্টারে 3 মাসে যেখানে আপনার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার এটা কিন্তু 4% নিচে। এমনকি যদি আপনার রপ্তানি, আমি যদি এখানে রপ্তানি এবং হচ্ছে রেমিটেন্সে যদি দেখি, দুটোই হচ্ছে কিন্তু ওটার প্রবৃদ্ধি হার যেটা, এটা কিন্তু হচ্ছে অত্যন্ত মানে হচ্ছে 10% নিচে। তার মানে আমাদের যথেষ্ট এখানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু আয় হবে না, এবং তাদেরকে ফরেন এক্সচেঞ্জের চাপটা কিন্তু বেড়েই যাবে। এবং 3 নম্বর হচ্ছে কি আমাদের দেশি ঋণ নেওয়ার প্রবণতা এবং হচ্ছে বিদেশি ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু বেড়েই যাচ্ছে, এটা কিন্তু কমছে না। একভাবে আপনি কিভাবে বলবেন যে কিভাবে এটা আছে, ট্রেজারি বিল যেটা আছে সরকারি, যেখানে শর্ট টার্ম যেখানে লোন নাই, এটার সুদ হচ্ছে সবচেয়ে বেশি চড়া আকারে হয়ে গেছে। তার মানে কি এখন সরকারের কিন্তু এখন লোন নেওয়াটাও কিন্তু এখন ওদের জন্য কস্টলি হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আমরা কি করছি, IMF এর যে আমাদের থার্ড ট্রান্সের লোনটা নিল, তার কিন্তু একটা কন্ডিশনালিটি হিসাবে কি করছি আমরা, আগে প্রোগ্রামেও বলেছিলাম, আমরা এখানে করেছি কি যে আমাদের ইলেকট্রিসিটি বিদ্যুতের বিল আমরা বাড়াবো। কতবার বাড়াবো? বছরে 4 বার, কতবার, এবং 3 বছর ধরে, তো 12 বার হচ্ছে বিদ্যুতের বিল বাড়বে। বিদ্যুতের বিল শুধু একা বাড়লে কিন্তু হচ্ছে একটা খরচ না, তার সাথে সাথে হচ্ছে আপনার পানির খরচ, গ্যাসের খরচ এবং হচ্ছে সারের খরচ বা হচ্ছে সেচের খরচ, যেটা ইরিগেশন, এটা সবগুলো বেড়ে যাবে। এবং হচ্ছে ব্যবসায়ের উপরে এবং সাধারণ যেখানে হচ্ছে আমরা ভোক্তার উপরে কিন্তু চাপটা আরও বাড়বে। এবং ওখান থেকে চাপটা দেওয়া হচ্ছে যে NBR থেকে হচ্ছে যে আপনার রাজস্ব বাড়ানোর জন্য। কিন্তু রাজস্বটা বাড়বে কি করে আপনি হচ্ছে, এবং দেখা যায় কি যারা অলরেডি যারা করদাতা আছে তাদের উপরে চাপটা বাড়ে। করদাতা কিন্তু আপনার বলা হচ্ছে যে মুখে যে হচ্ছে আপনার ট্যাক্স বেসটা বাড়ানোর জন্য, কিন্তু ওটা হচ্ছে না। আপনি বলছেন রপ্তানি বহুমুখীকরণ করবেন, কিন্তু রপ্তানি বহুমুখীকরণে কিন্তু আমরা কিন্তু তেমন কোনো চিত্র পাচ্ছি না সেই রেডিমেড গার্মেন্টসের উপরে। এবং সাথে সাথে আরেকটা হচ্ছে যে মনার উপর খাড়া ঘা হয়েছে IMF এর লোনের সাথে এখানে যেটা আছে, আমরা একটা ক্রলিং পেগ সিস্টেমে গেছি। ক্রলিং পেগ সিস্টেম আগে ছিল ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম, এখন হচ্ছে আস্তে আস্তে ক্রলিং পেগ সিস্টেমটা কি, এটা হচ্ছে যে এখন হচ্ছে যে একটা রেটের মধ্যে এটা ছেড়ে দিবে, যেখানে হচ্ছে আপনার টাকার যে এক্সচেঞ্জ রেটটা এখানে হচ্ছে যে ফ্লাকচুয়েট করবে, কিন্তু এবং সেখানে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক ইন্টারভিন করবে না। একদিনে আমাদের হচ্ছে টাকা হচ্ছে 117 টাকাতে জাম্প করেছে, মানে আপনার $1 এগেইনস্ট ইজ ইকুয়াল টু 117 টাকা। এবং কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। কেন আমরা করেছি এই এক্সচেঞ্জ রেট অ্যাগ্রেসিভলি বাড়িয়েছি কেন, বা আমরা ডিভ্যালুয়েশন করেছি কেন, যে আমরা চাইছি হচ্ছে যে আমাদের এখানে যে হুন্ডি দিয়ে যে টাকাটা আসে ওটাকে থামানোর জন্য। কিন্তু এটা হচ্ছে মাল্টিপল এক্সচেঞ্জ রেটের এই ভ্রান্ত পলিসি যেটা, এটার জন্য হচ্ছে আমাদের এখন এই কষ্টটা ভোগ করতে হচ্ছে। সমস্যা হচ্ছে যে কার্ভ মার্কেট যেটা হচ্ছে, যেখানে কালো আপনি যেখানে হচ্ছে যে অফিসিয়ালি যেটা যেখানে আপনার এখানে ট্রেড না, ওখানে কিন্তু অলরেডি হচ্ছে 125 টাকা। তার মানে আপনার এই পলিসি কাজে হবে না, তার মানে হচ্ছে আস্তে আস্তে আরও কিন্তু টাকার মান কিন্তু অবমূল্যায়ন হবে। এবং আমরা কিন্তু IMF এ কিন্তু দেখেছি যে আপনার নেট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু এখন হচ্ছে 14 বিলিয়ন, 13 থেকে 14 বিলিয়ন ডলার মতো নিয়ে আসছে। আমরা কিন্তু জাস্ট 3 মাসে হচ্ছে আমরা আমদানি কভার করতে পারবো। তার সাথে সাথে যদি আপনি দেখুন যে বেশ কয়েকজন অর্থনীতিবিদ এখানে পয়েন্ট আউট করেছেন, এবং আমিও এখানে দেখেছি যে আমাদের হচ্ছে এখন ডেট সার্ভিসিং উপর কিন্তু অ্যামাউন্টটা অনেক বেড়ে যাচ্ছে। এবং আমাদের মনে করেন যে বিদেশি এরোপ্লেন কোম্পানিগুলো আছে বা হচ্ছে যে আমরা জ্বালানি যে তেল যেগুলো আছে সেগুলো কিন্তু সময় মতো আমাদের টাকাটা এখানে রিপে করার জন্য চাপ আছে। তার উপরে আমরা কি করছি, আবার হচ্ছে যেটা আমি পেপারে দেখলাম, পেপারে থেকে যতটুকু পড়ে জানলাম, আমরা আবার বলছি হচ্ছে চীন থেকে হচ্ছে আমরা আরও $5 বিলিয়ন লোন নিতে পারবো। এখন লোন নেওয়ার আমরা আমাদের এখানে আগ্রহ দেখিয়েছি। এখন এটা আমাদের বাজেটে যে চাপটা আছে এটা করবে। এবং এর সাথে সাথে আমরা শুনতে পাচ্ছি যে এবার বাজেটে এবার হচ্ছে যে আপনার শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত একে কিন্তু আমরা জিডিপি এখানে গড়ে আমরা কিন্তু 1% বা 1.6%-এর মতো করি। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এবং এর মধ্যে কিন্তু ওখানে দেখা যায় ওখানে আবার কাটটা হবে। এখন তার মানে কি সাধারণ মানুষ সব দিক দিয়ে করে চাপে পিষ্ট হচ্ছে। কেন, এক হচ্ছে আপনার হচ্ছে খাদ্যের মূল্যস্ফীতি বাড়ছে, আরেক দিকে হচ্ছে যে আপনার হচ্ছে যত ধরনের গ্যাস, পানি, বিদ্যুতের বিল বাড়ছে, যানবাহনের এখানে যাতায়াতের এখানে খরচটা বাড়ছে। এবং সাথে সাথে হচ্ছে যে এইভাবে অর্থনৈতিক গতিটা আমরা আগে আশা করেছিলাম যেখানে এখানে হচ্ছে যে চাঙ্গা হবে অর্থনীতি, সেটাও হচ্ছে না। তো সব দিক দিয়ে এখানে হচ্ছে যে আমি বলবো হচ্ছে যে এখানে একটা চাপের মধ্যে কিন্তু সরকার কি বলবো, সাধারণ মানুষও আছে, অর্থনীতিও আছে। এবং এই অর্থনৈতিক উত্তরণ কিভাবে হবে, নানান ধরনের পলিসি কথা বলছি এখানে,
যে আমরা কন্ট্রাকশন মনিটারি পলিসি করব, সংকোচনমূলক মুদ্রানীতি করব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর সাথে সাথে দেখছি হচ্ছে যে আমাদের যে ব্যাংকের যে এখানে হচ্ছে যে আমাদের যে দুর্বল অবস্থা, যেখানে হচ্ছে যে ক্যাপিটাল শর্টফল হচ্ছে যে, এবং হচ্ছে যে ব্যাংক মার্জার করার যে চেষ্টা করা হলো ওটাও হচ্ছে ব্যাকফায়ার করছে বা ব্যাংকরা ইচ্ছুক না। এখন ব্যাংকের স্বচ্ছতা বা হচ্ছে যে আপনার ব্যাড ডেট যেগুলো আছে বা এখানে দেশ থেকে যে টাকা যে পাচার হয়ে যাচ্ছে, এইগুলো তো এখানে হচ্ছে যে এখানে সিস্টেমেটিক, এরকম বহুবার বলা হয়েছে, এটা কিন্তু এখনও কিন্তু আমরা কিন্তু ওই রকম কোনো কংক্রিট অ্যাকশন দেখতে পাচ্ছি না। সংকটটা কিন্তু দিনে দিনে আমরা হচ্ছে কি শর্ট টার্ম সলিউশনস দিচ্ছি, কিন্তু লং টার্ম সলিউশন করার জন্য কিন্তু আমার অবকাঠামোগত কিন্তু আমার পরিবর্তন লাগবে, আমার এটা কিন্তু এর সুশাসন লাগবে, স্বচ্ছতা লাগবে। IMF কিন্তু এবারে একই কথাই বলেছে যে এখানে আপনার যেখানে ইনফরমেশনগুলো যে তথ্যগুলো যে আছে সেগুলো যাতে রিলায়েবল হয়, এটা এবং এটা হচ্ছে যে সব ক্ষেত্রে যেতে হচ্ছে যে এখানে ট্রান্সপারেন্সি। রিপোর্ট আছে যে IMF এর সুপারিশ মানলে শিল্পী উৎপাদন খরচ বাড়বে। নিশ্চয়ই, কেননা এটা হচ্ছে খুব সোজা কথা। আপনি যখন হচ্ছে যে আপনি যখন টাকার অবমূল্যায়ন করবেন, আপনি শর্ট টার্ম থেকে মিডিয়াম টার্ম মানে হচ্ছে স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী পর্যন্ত যখন আপনার টাকার মান অবমূল্যায়ন করবেন, আমরা বলছি রপ্তানিরা হচ্ছে রপ্তানিকারী যারা তারা হচ্ছে কি হচ্ছে সাময়িক সুবিধা পাবে, কারণ আপনি কম দামে হচ্ছে বেশি বেচতে পারবেন, ভালো কথা। কি বেচি আমরা রেডিমেড গার্মেন্টস, কিছু ফার্মাসিউটিক্যালস, কিছু হচ্ছে প্রসেস ফুড, এখানে যেমন চা, তারপর হচ্ছে জুট, কিছু এগ্রিকালচার, লেদারের প্রোডাক্টস, আর পোর্সিলিন, সেরামিক, এইগুলো আছে। এর বাইরে আমরা কি করি, বেশিরভাগই করে আমদানি করি কি আমরা হচ্ছে কাঁচামাল আমদানি করি, আমরা করি কি মেশিনারি যেখানে আছে ওটা আমদানি করি। তো এইগুলো তো হচ্ছে আপনার আমদানি খরচটা বেড়ে যাবে। আমরা হচ্ছে আমদানি নির্ভরশীল দেশ, আমরা কিন্তু $5 বিলিয়ন মতো গড়ে মাসে আমরা কিন্তু আমদানি করি। তো এখন আমদানি খরচটা বেড়ে গেলে কি হবে, কি তাহলে হচ্ছে যে আপনার উৎপাদনের খরচটা বেড়ে যাবে। উৎপাদনের খরচ বেড়ে গেলে কি হবে, কি আবার হচ্ছে যে আপনার হচ্ছে যে মূল্যস্ফীতিটা আরো বাড়তে থাকবে সাধারণ মানুষের উপর, এটা চক্রাকারে হবে। তো কিন্তু এটা বলে যে নো পেইন নো গেইন, কিন্তু আমার কথা হচ্ছে যে নো পেইন নো গেইন। তো বাংলাদেশের সাধারণ মানুষের তো এখানে হচ্ছে কেন ওরা হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি এখানে হচ্ছে এই পেইনটা ওরা সাফার করবে, এটা হচ্ছে খুব সোজা কথা। IMF মুখে ভালো কথা বলেছে, দেখতে ওরা বলেছে যে ওদের অর্থনৈতিক সংস্কারে যেন সাধারণ মানুষ যাতে হচ্ছে অর্থনৈতিকভাবে হচ্ছে যারা পিষ্ট না হয়ে যায়, কিন্তু আসলে কি দেখছি এখানে তো যে সংস্কার দরকার আছে। আমি আবারও বলছি যে সংস্কারগুলো যেমন হচ্ছে ব্যাংক খাতে যে এখানে নৈরাজ্য বলেন বা হচ্ছে দুর্বলতা যেভাবে আপনি বলেন, যে সাইড দিয়ে বলেন, বা হচ্ছে যে আপনার প্রজেক্টগুলো, সরকারি প্রজেক্টগুলো, সেগুলো যাতে হচ্ছে খরচগুলো নিয়ন্ত্রিত হয়, সুপারভাইজড হয়, এবং এটা হচ্ছে যে খরচটা যদি খুব বেশি ফ্লাকচুয়েট না করে, এই বা হচ্ছে মূল্যস্ফীতি কমানোর জন্য যে আমাদের সরবরাহের পথে যে সাপ্লাই সাইডে যেখানে যে অবস্টেকল আছে সে কমানোর সবই দরকারি আছে। কিন্তু হয়টা কি সাধারণ মানুষের উপর এখানে হচ্ছে যে নিয়মগুলো এখানে প্রয়োগ করা হয়। তো এটার জন্য তো হচ্ছে যে এখানে তো সাধারণ মানুষের জন্য তো কোনো আরাম পাচ্ছে না। সেই কোভিডের সময় থেকে আমাদের এখানে ভোগান্তি শুরু হয়েছে, তারপর বলা হলো রাশিয়া ইউক্রেন ওয়ার, এখন হচ্ছে যে IMF এর রিফর্মস ইত্যাদি। এখন আপনি বলতে পারেন যে সমাজের সর্বস্তরে তো এখানে হচ্ছে যে এই সংস্থাগুলো এখানে এটা প্রভাবটা ফেলবে, কিন্তু যার 10,000 টাকার আয় আর যার 10 কোটি টাকার আয়, এটা তো হচ্ছে যে আনুপাতিক হারে তো হচ্ছে যার নিম্ন আয় তারই উপর তো চাপটা বেশি পড়বে। IMF এর এই রিফর্মসগুলো আমাদের দেখতে হবে যে আমাদের সামাজিক সুরক্ষা খাত এটা যে টার্গেটেড ভাবে হতে পারে, এটা যাতে ওয়েস্টেজ না হয়, নষ্ট না হয়, এবং এটা যাতে ভুয়া যেতে হচ্ছে যে সে এক্সিস্ট করে না, এখানে যে ভুয়া লোককে এসে আমি দিয়ে দিলাম বা এখানে হচ্ছে করাপশন, এখানে এটা দুর্নীতি না হলো, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এবং এটাও ঠিক শহরগুলোতে এখন দেখা যাচ্ছে হচ্ছে যে আপনার হচ্ছে যে শহরের মধ্যে কিন্তু দারিদ্রতার হার বেড়ে যাচ্ছে, এবং মধ্যবিত্তদের মধ্যে কিন্তু এখানে হচ্ছে দারিদ্রতার হার কিন্তু বা অর্থনৈতিক চাপ বেড়ে যাচ্ছে, এবং এরা তো কারোর কাছে হাত পাততে পারছে না। আপনি না পাচ্ছেন সরকারি সুবিধা, ওমেস এখানে আপনি না পাচ্ছেন, ওপেন মার্কেট সেলসে আপনি এখানে কিনতে পারছেন, না পাচ্ছেন আপনি হচ্ছে নানান ধরনের এখানে সুযোগ বঞ্চিত, কিন্তু আপনাকে সবগুলো বিল দিতে হচ্ছে, আপনার সন্তানকে স্কুলে পাঠাতে হচ্ছে, আপনার টাকা থেকে মাসে স্যালারি ঢুকার পরে আগেই ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। তাদের কি হবে? আমি কিন্তু খুব এবং এই ধরনের দেখানো হচ্ছে যে এইবার কিন্তু ঈদে কিন্তু কেনাকাটা কম হয়েছে, কিন্তু আপনি যত ধরনের সরবরাহ এখানে আপনি যত জরিপ করেন দেখবেন কেন হচ্ছে কি, এবং সব জায়গায় আপনার নিউজ পেপারে টাইটেল আসছে ঈদে কিন্তু হচ্ছে ব্যবসায়ীরা হতাশ। মানুষের হাতে আয় থাকলে তো ব্যয় হবে, আয় থাকলে ব্যয় হবে। কালবেলা শিরোনাম হচ্ছে যে সব সূচকেই সতর্কবার্তা, যেগুলো বললাম ওইটাই এখানে। এবং আমাদের যে এই $100 বিলিয়ন মতো যে আমাদের যে
আমাদের ফরেন যে লোনস আছে, হ্যাঁ জিডিপির অনুপাতে এটা কম, আমি আবারও বলছি, আগে মানুষ এই তো গালিগালাজ করে শুরু করতে, জিডিপির অনুপাতে কম, কিন্তু আপনার বাকিগুলি সূচকগুলো যদি দেখেন এগুলোর তো লোনগুলো তো রিপে করতে হবে। আমি যদি এখন না পে করি 3 বছর পর তো এটাকে আমাকে এই লোনগুলো চুকাতে হবে। ডেট সার্ভিসিংটা কি, আমি হচ্ছে কিছু আমার হচ্ছে সুদ এবং আসলের মধ্যে দিব, তো আমার সুদ এবং আসলের যে অ্যামাউন্টটা তো $4 বিলিয়ন মতো হয়ে যাচ্ছে বার্ষিক অ্যামাউন্টে, তো এইগুলো দিবে কোথা থেকে? এটা হচ্ছে না, এবং এটা হচ্ছে আমার একটা ক্লিয়ার পাথ থাকতে হবে। এবং সারা বিশ্বে কিন্তু আমি আবারও বলছি অর্থনীতি কিন্তু ওইভাবে কিন্তু রিকভারি হয় নাই, এবং আমাদের রপ্তানি বাজারগুলো তো নিশ্চিত করতে হবে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমার জিএসপি প্লাসের ব্যাপারে তো আমাদেরকে নেগোশিয়েট করতে হবে। আমার তো হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা এখনো আমার যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের রপ্তানি কিন্তু কমে যাচ্ছে প্রত্যেক বছর। আমরা বলছি যে ঠিক আছে অন্যান্য দেশ থেকে আমরা করে ফেলবো, কেমন কি যেভাবে আমরা হচ্ছে জাপানে করছি, আমরা অস্ট্রেলিয়ায় করছি, মিডল ইস্টে করব, কিন্তু এই যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারটাকে তো আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ আমাদের অন্যান্যগুলো করে। তো এইসব জায়গায় তো আমাদের রপ্তানি এবং রেমিটেন্সে তো আমাদের এখানে হুন্ডিতে, সেই দিন বোধহয় এখানে আরেকজন অর্থনীতিবিদ বলছিলেন এবং আমি পড়ে দেখলাম মাত্র বোধহয় 48 থেকে 50% আমাদের রেমিটেন্স অফিসিয়াল চ্যানেল দিয়ে আসে, 50% আনঅফিসিয়াল চ্যানেল দিয়ে আসে। গ্রাম দেশের লোকদের হাতে টাকা পৌঁছালে ভালো, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ তো এখানে যতদিন আমার এখানে ঘাটতিতে থাকবে, আমাদের 3 মাসের মতো আমদানি বিল আছে। দুটো শিরোনাম আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে ধরেন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন, প্রশ্ন হচ্ছে ওবায়দুল কাদেরের। 30 ব্যাংকের এমডি বিদেশ যাচ্ছেন ডলার আনতে। ব্যাংকের এমডিদের কি ডলার আনার জন্য বিদেশে যেতে হয়? এটা নিউ ইয়র্কে একটা বৈঠকে তারা যাচ্ছে। আমি জানছি এখন এইটা কি যে ব্যাংকের এমডি ছাড়া ওনারা কি, আগে তো জানতাম যে এইগুলো নেগোসিয়েশনগুলো হয় হচ্ছে অনলাইনে, ভার্চুয়ালি, ইত্যাদি ইত্যাদিতে। এখন ওনারাই ভালো বলতে পারবেন যে এখন কি এমডি ছাড়া কি ওনারা দিবেন না। কিন্তু আমরা যে এই যে আমাদের শর্ট টার্ম যে লোন যেগুলো আমাদের এখানে, এটাও কিন্তু প্রায় $11 বিলিয়ন মতো। তো তার মানে আমাদের কিন্তু বেসরকারি খাতও কিন্তু বড় করছে, এবং এখন কি হচ্ছে ব্যাংকগুলো কিন্তু এখন বিদেশ থেকে ওরা ঋণ খুঁজছে, এবং ঋণগুলো নিতে হচ্ছে চড়া হারে। কেন আগে কি করা হতো, যে ধারণা করা হতো যেখানে এখানে টাকা ছাপানো হচ্ছে, টাকা ছাপানো হওয়ার জন্য তবে ব্যাংকগুলোকে এগুলো দেওয়া হচ্ছে, এবং এটাকে বলে মানি প্রিন্টিং, যার জন্য এখানে হচ্ছে ইনফ্লেশন আরো বেড়ে গেছে, এবং এর জন্য বিগত 2-3 বছর হচ্ছে। এবং 2 হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে এই জার্নালিস্ট যাবে কি যাবে না, এটা হচ্ছে সরকারি একটা সিদ্ধান্ত, কিন্তু কথা হচ্ছে যে এখানে এমন কি তথ্য আছে যে জার্নালিস্টরা পাবে যেটাতে এত শঙ্কা বা আশঙ্কা করা হচ্ছে। আইএমএফ কিন্তু বারবার বলছে যেখানে স্বচ্ছতার জন্য, আইএমএফ বারবার বলছে হচ্ছে এখানে ট্রান্সপারেন্সির জন্য, বাট এখানে হচ্ছে যে আমার মনে হয় যে এইসব স্টেপসগুলো চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, কারণ হচ্ছে যাতে মানুষের আশঙ্কা না বাড়ে এবং গুজবে যাতে এটা না হয়। কেননা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং মেনে নিয়েছি নানান কারণে, অভ্যন্তরীণ কারণ হতে পারে, আন্তর্জাতিক কারণ, কিন্তু এইটার সমাধান করার জন্য আমাদের ক্লিয়ার যে একটা আইএমএফ এর কাছে লোন নিয়েছে, এটাও মেনে নিয়েছে, সংস্কার করতে হবে, জিনিসপত্রের দাম বাড়বে সাময়িকভাবে, সরকার এখন হচ্ছে ওদের আয় বাড়াতে হবে, ওদের হচ্ছে খরচ কমাতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সারা দুনিয়াতে। কিন্তু তার সাথে সাথে হচ্ছে কি জিনিসগুলো যত স্বচ্ছ হয় তাহলে কিন্তু মানুষকে অ্যাটলিস্ট তখন কিন্তু ওদের কনফিডেন্সটা বা বিশ্বাসটা পাওয়া যায়। আমার মনে হয় এই দিকে এটা চিন্তা করা উচিত এখানে নীতি নির্ধারিততে। কেননা এটাতে হবে কি, এইরকম যদি মনে করুন যে জার্নালিস্টরা কারা যাবে, কোন জার্নালিস্টরা যাবে, ইকোনমিক্সে যারা অর্থনীতির উপর যারা রিপোর্ট করে তারাই তো যাবে, এবং তাতে কি হয়েছে দেখুন, এই আজকে আমি গতকাল বিজনেস স্ট্যান্ডার্ড আমি কোট করে বলছি, তো এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ব্যাপারে বলছে, কিন্তু সরকারি তথ্য কি দেওয়া হলো, আইএমএফ এর কি স্টেটমেন্ট দেওয়া, কিন্তু তারপর বলল যে একটি সূত্র হচ্ছে গোপনীয়তা অবলম্বন করার শর্তে বলেছে যে আমাদের নেট এক্সচেঞ্জ নেট রিজার্ভ হচ্ছে এর চেয়ে কম। তো দেখুন কথাগুলো তো বেরিয়ে আসছে, এবং এটা কিন্তু কোনো ফেসবুকে না, এটাতে না, বিজনেস স্ট্যান্ডার্ডে আসছে, ডেইলি স্টারে আসছে, প্রথম আলোতে আসছে, ঢাকা ট্রিবিউনে আসে। আমি বলছি তো আপনি তো ইনফরমেশনটা থামাতে পারবেন না, তো বেটার হচ্ছে ইনফরমেশনটা যদি অবাধভাবে আসে এবং যদি একটা সরকারি একটা সংস্থা থেকে আসে যেটা হচ্ছে যে এটা ক্রেডিবল, যেটা বিশ্বাসযোগ্য, তাহলে কি গুজবের জায়গা হয় না, যাতে হচ্ছে আতঙ্ক না সৃষ্টি হয়, প্যানিক দিতে সৃষ্টি হয় না, এবং এটাতে হয় কি মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানান ধরনের প্রশ্ন আসে। সো আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তা করা উচিত। আপনি না, এটা চিন্তা করা উচিত, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক গেলে পরে তাদের অসুবিধাটা কোথায়?
আমার কাছে তো আমি তো বুঝতে বিগত পারছি 52 বছরে তো সাংবাদিকরা সবসময় গিয়েছেন, তাইলে তাহলে আমি তো এইটাই বললাম যে এটা আরবিটারি যে এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেউ যদি এখানে এটার পরিপ্রেক্ষিতে কোনো একটা গুজব ছড়িয়ে ফেলে, আপনি বলুন যে 52 বছর, আপনি এই কথাটা উঠাচ্ছেন, আমি এই জন্য বলছি এখানে 52 বছর ধরে তো এখানে অবাধ যাতায়াত ছিল। একটা খবর বেরিয়েছে, এটা ভারতীয় জি শুনেছি তারা খবর দিয়েছে যে কয়েক বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে, জি, এবং একটা ভারতীয় হ্যাকার হ্যাক করেছে। খবরটা সত্য কি মিথ্যা এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি। এমনকি বাংলাদেশ ব্যাংকের এক লাইন বলা হয়েছে, না এটা সত্য না। এইটা তো না, প্রেস কনফারেন্স প্রতিদিন করেন, কিন্তু এটা তো কখনো বলা হচ্ছে না যে না আসলে সত্য না, এখান থেকে টাকা চায় না, এই সেই। তো এই মূল কারণটা এখন তো সন্দেহ, তো সবাই তো এই কারণেই সন্দেহ করছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যে কারণে এটা আশা করি, আমার মনে হয় যে এটার উপরে হচ্ছে খোলাসা করে বলা উচিত অবশ্যই সরকার। কেননা এটা হচ্ছে যে এক যদি না হয়ে থাকে তাহলে এটা মানুষ এখানে আশ্বস্ত করে ফেলা। আর এবং এখনকার দিনে হচ্ছে যে এখানে হচ্ছে হ্যাকাররা যেটা আছে, যেটা এখানে হচ্ছে সাইবার সিকিউরিটির যুগ, এখানে এটা হচ্ছে যে আমাদের সাইবার সিকিউরিটির ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে, আরও নিতে হবে এবং দরকার। এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক শুধু না, এটা আমি বলবো যে এখানে আমাদের বেসরকারি ব্যাংকগুলো কিন্তু অনেক সময় অনেক হ্যাকার এখানে শোনা যায়, বেসরকারি ব্যাংক, বেসরকারি কোম্পানি অনেক সময় কিন্তু ইনফরমেশন, তথ্য কিন্তু হ্যাকারদের হাতে এখানে ওরা কিন্তু কবলে পড়ে। সো আমাদের কিন্তু সাইবার সিকিউরিটির উপরে কিন্তু আমাদের এখানে মনোযোগ নেওয়া উচিত। এটা হচ্ছে আলাদা পলিসিগত বিষয়। কিন্তু আমি আপনাকে এটাও বলছি, আপনি এটা বললেন, এটা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ক্রেডিবল ইনফরমেশন না থাকে, এটা স্পেকুলেশনের রিয়েলমে হবে। এবং স্পেকুলেশন যাতে না হয়, জল্পনা কল্পনা যাতে ডালাপালা যাতে বেশি না বাড়ে, তার জন্য আমার মনে হয় সরকার থেকে একটা ক্রেডিবল এখানে হচ্ছে যে ব্রিফিং দেওয়া উচিত রেগুলারলি, যাতে হচ্ছে যে নো গ্রাউন্ড ফর কনফিউশন। এবং একটা অর্থনৈতিক সংকটের সময় কিন্তু ক্লিয়ার ইনফরমেশন কমিউনিকেশনের দরকার আছে। নাহলে কি হবে, যে তখন হবে কি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখবে। এবং এইটা আমার মনে হয় যে এই মেসেজিং এর ব্যাপারে চিন্তাটা করা উচিত। একটা অন্য প্রসঙ্গে যাই। সমকালের একটা শিরোনাম আছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন, মানুষের দালানে গিজ গিজ কিভাবে বাঁচবে ঢাকা, আমাদের এই প্রিয় রাজধানী ঢাকা কিভাবে বাঁচবে। এটা তো বহু বছর ধরে বলা হচ্ছে, এবং মানে আল্লাহ মাফ করো, কিন্তু প্রত্যেকটা একটা বড় দুর্ঘটনা হলে, আগুন লাগলো কিছুদিন আগে বেলি রোডে, তার আগে পুরান ঢাকায় লাগলো, বা হচ্ছে মনে করুন শর্ট সার্কিট হয়ে যায় ইত্যাদি করে, তখনই হয়। এটা কিন্তু লং টার্ম, এখানে এটা সলিউশন হবে। মূল প্রবলেম কিন্তু ঢাকার একটা হচ্ছে কি, আমাদের অর্থনৈতিক ঘাঁটি বলেন, আমাদের কর্মসংস্থানের মূল ঘাঁটি বলেন, এক হচ্ছে ঢাকা। অন্য যে কোনো দেশে কিন্তু আপনি দেখবেন 4-5টা বড় শহর আছে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সবগুলোতে দেখবেন হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বলছি 5-6টা থেকে 10টা বড় শহর আছে, যেখানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র আছে, এখানে ব্যবসা বাণিজ্য হয়, বা শিক্ষা স্বাস্থ্য এখানে হচ্ছে সমমানের, এখানে আপনি এখানে পাবেন এখানে। কিন্তু একমাত্র আপনি দেখবেন যে ঢাকাতে হচ্ছে পুরো বাংলাদেশের প্রায় 20% জিডিপি হচ্ছে শুধু ঢাকা থেকে আসে। আপনি এখানে যে ঢাকা থেকে 2.5 কোটির মতো লোকের বসবাস, এবং এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে আমাদের অন্যান্য দেশের মতো, যেমন চায়নাতে যেমন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি হুট করে আসতে পারবেন না, আপনি এক শহর থেকে আরেক শহরে আসতে পারবেন, আপনার লাইসেন্স পারমিট লাগে। আমি বলছি না এইগুলো দরকার আছে, কিন্তু আমাদের কিন্তু এখন চিন্তা করা উচিত যে ঢাকার এটা হচ্ছে যে বিকেন্দ্রীয়করণ আপনার এখানে, এবং এটার জন্য বিকেন্দ্রীয়করণের জন্য কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজি থাকে। শুধু অল্টারনেটিভ একটা ক্যাপিটাল বানালে হবে না। আপনাদের যে ডিভিশনগুলো আছে, এই ডিভিশনগুলোতে এখানে রাজশাহী বলুন, খুলনা বলুন, এখানে মানুষ কেন ঢাকায় আসে, কেন এখানে যে বড় বড় কোম্পানি আছে, বড় বড় সংস্থা আছে, এবং আপনি যদি এখানে যদি আপনি এখানে হেলথ কেয়ারের জন্য চান, আপনি যদি স্বাস্থ্যসেবা চান, বা আপনার সন্তানের ভালো যদি এখানে পড়াশোনা চান, সবচেয়ে ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঢাকাতে। তো আপনি যতক্ষণ পর্যন্ত যদি আপনি এখানে বিকেন্দ্রীকরণ না করেন, এবং আপনি যদি এখানে হচ্ছে তার সাথে সাথে ডিসেন্ট্রালাইজেশনের সাথে ক্ষমতার ডিভলিউশন না করেন, তাহলে কিন্তু এই ঢাকায় কিন্তু এখানে চাপটা বেড়েই যাবে। এবং আমরা কিন্তু অলরেডি ফলটা দেখতে পাচ্ছি, ঢাকার কিন্তু হচ্ছে যে এখানে বাতাস পৃথিবীর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি দূষিত, 1 বা 2 র্যাঙ্কের মধ্যে। আমি আসছি আপনার কাছে। আপনি জানেন যে ভৈরবে একজন নারী আসামির মৃত্যু হয়েছে র্যাব হেফাজতে।
পরিবারের দাবি নির্যাতন, র্যাব বলছে হৃদরোগে। অত্যন্ত দুঃখজনক এরকম ঘটনা হলে। এবং সমস্যা হয় কি, ধরে রাখেন তর্কের খাতিরে হৃদরোগে মারা গেছেন, কিন্তু এমন এখন যেহেতু এখন সব দিক দিয়ে আমাদের দেশের উপর আন্তর্জাতিক নজরদারি, আন্তর্জাতিক চাপ, ওটা কিন্তু কিছুটা স্তীমিত হলো, কিন্তু এখন আছে। আমার মনে হয় যে এখন এটার উপর আরো একটু সতর্ক হওয়া উচিত। কেন যে কাস্টোডিয়াল ডেথস যেটা অনেক অংশে কমে গেছিল, মাঝে একটা কমে গেছিল, এটা যাতে আবার না বেড়ে ওঠে। এবং এটা আমার মনে হয় যে এটা হচ্ছে যে এটা তদন্ত করে, এটা হচ্ছে যে এখানে নিরপেক্ষভাবে তদন্ত করে এটা এখানে এই রেজাল্টটা যাতে বের করা আসে জনগণের সম্মুখে, এবং ভবিষ্যতে যাতে হচ্ছে আরো সতর্কতা যাতে পালন করা হয়। কারণ আমরা এখন জানি না, না জানলে আমরা ওখানে ঢালাওভাবে বলা উচিত হবে না। কিন্তু এটাও দেখেছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সিস যারা আছে তারা এখন অনেকটা হচ্ছে আরো সতর্ক হয়ে গেছেন এইসব ব্যাপারে। এটাতে আরো সতর্কতা বাড়ানো উচিত, এবং যাতে কাস্টোডিয়াল যাতে ডেথ যাতে না হয় বা এরকম যাতে অ্যাকিউজেশন না আসে। কারণ এখন তো এটা সত্যতা প্রমাণ পাওয়া যায় নাই, কিন্তু এইগুলো যাতে ভবিষ্যতে না হয় এটা যাতে আরো সতর্ক হতে হবে। এবং এটার জন্য হচ্ছে যে এটা আরো মানে এটা যে অভ্যন্তরীণ যে আমাদের তদারকিটা বাড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।